হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার 7 যে আছে শব্দ, সেখানকার। তো দেখো, আমি আগের ভিডিওতে হচ্ছে 10 নম্বর পর্যন্ত প্রশ্ন করিয়ে দিয়েছি, তো আজকে হচ্ছে 11 নম্বর প্রশ্নটা থেকে। তো দেখো যে পর্যায়কাল কি। পর্যায়কাল এটা এমনি বোঝা যাচ্ছে যে এটা একটা সময়, ঠিক আছে। তো দেখো, একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে হচ্ছে পর্যায়কাল বলে। তরঙ্গটা যে আছে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগবে সেটাকে হচ্ছে পর্যায়কাল বলা হয়। এবার দেখো, যেটা 12 নম্বরের প্রশ্ন, যে কম্পাঙ্ক কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয় সেই সংখ্যাকে হচ্ছে কম্পাঙ্ক বলে। 13 নম্বরের প্রশ্নটা দেখো, যে কম্পাঙ্কের এসআই একক কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে হার্জ। 14 নম্বরের প্রশ্নটা দেখো, বলা আছে যে তরঙ্গ দৈর্ঘ্য কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। যেরকম দেখো, আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যে তরঙ্গটা যদি এরকমভাবে যায়, ঠিক আছে। তো দেখো, এখানকার আর এখানকার যদি ডিস্টেন্সটা দেখো, এটা সেম, এখান থেকে ডাউন হচ্ছে, এখান থেকেও ডাউন হচ্ছে তরঙ্গটা। এই যে ডিস্টেন্সটা আছে এতটা, মনে করো এখান থেকে এতটা ডিস্টেন্স, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আর কম্পাঙ্ক মানে হচ্ছে যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয়, ঠিক আছে, সেটাকে হচ্ছে কম্পাঙ্ক বলা হয় এটা। তো যাই হোক, এবার দেখো যে 15 নম্বরের প্রশ্ন, শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, এটি কোন পরীক্ষার সাহায্যে জানা যায়। তো এটা হচ্ছে বেলজারের পরীক্ষার সাহায্যে জানা যায়। এবার দেখো, যেটা 16 নম্বরের প্রশ্ন আছে, যে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে তরঙ্গ বেগ সমান সমান হয়ে যায় কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা সমান সমান লেখা যায় তরঙ্গ বেগকে ভি সমান সমান কম্পাঙ্ককে তো জানি আমরা এন, আর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তো এটা হয়ে গেল ভি সমান সমান এন ল্যামডা। এবার হচ্ছে কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তো কম্পাঙ্ক আর পর্যায়কাল হচ্ছে একে অপরের অনন্যক, এটার সঙ্গে এটা গুণ হবে, তার মানে কম্পাঙ্ক আর পর্যায়কাল গুণ করলে আমরা হচ্ছে 1 পাবো। তো এবার দেখো, যেটা টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যে শব্দের কয়েকটি ধর্ম। তো প্রথম যেটা প্রশ্ন হচ্ছে, মানে 18 নম্বরের প্রশ্নটা যে হচ্ছে প্রতিধ্বনি কাকে বলে। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি মূল শব্দ থেকে আলাদাভাবে শোনা যায় তবে প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। এটা বেসিক্যালি পাহাড়ে এবং উঁচু কোনো একটা জায়গায় এই ঘটনাটা লক্ষ্য করা যায়, যে একটা সাউন্ড করলে সেই সাউন্ডটা আবার ফিরে আসে, সেই আওয়াজটাই আর কি। এটাকে হচ্ছে প্রতিধ্বনি বলে। এবার 19 নম্বরের প্রশ্নটা দেখো, যে শব্দের প্রতিফলনের উপর ভিত্তি করে কাজ করে এরকম কয়েকটা যন্ত্রের নাম। তো এরকম কয়েকটা যন্ত্র হচ্ছে, একটা স্টেথোস্কোপ, আরেকটা হচ্ছে স্পিকিং টিউব। 20 নম্বরের প্রশ্নটা দেখো, যে শ্রুতি নির্বন্ধের সময়কাল কত। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড। 21 নম্বরের প্রশ্নটা কি, যে শ্রুতি নির্বন্ধ কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনো শব্দের রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী থাকে, এই সময়কালকে হচ্ছে শ্রুতি নির্বন্ধ বলে। মানে কোনো শব্দের রেশটা আমাদের মস্তিষ্কে হচ্ছে 0.1 সেকেন্ডের জন্যই মানে স্থায়ী হতে পারে, এটাকে হচ্ছে শ্রুতি নির্বন্ধ বলা হয়। 22 নম্বরের প্রশ্নটা দেখো, কি বলা আছে, যে বায়ুতে শব্দের বেগ 348 মিটার পার সেকেন্ড হলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে। ক্ষণস্থায়ী শব্দ, ঠিক আছে, বেগটা কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো, আমরা জানি বেগ সমান সমান কী হয়, দৈর্ঘ্য বাই সময়। এটা হচ্ছে দৈর্ঘ্য সমান সমান লেখা যাবে বেগ গুণ সময়। তার মানে ওই যে 0.1 সেকেন্ড সময়ে যেটা আমরা শ্রুতি নির্বন্ধ পড়লাম, এই 0.1 সেকেন্ড সময়ে শব্দটা কত দূর যাবে, বেগটা জানা আছে, মানটা বসাবো, ঠিক আছে। বেগের মান বলা আছে কত, 348, সময়ের মানটা কত, 0.1 সেকেন্ড। এটাই হচ্ছে শ্রুতি নির্বন্ধের সময়, এটাকে গুণ করতে হবে। তো দেখা গেল যে শব্দটা কতটা ট্রাভেল করছে, 34.8 মিটার। এই 0.1 সেকেন্ড সময় এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ব্যাক আসছে, তো দুবার আসছে, তাই না। তো এটাকে ডিস্টেন্সটা কি ডবল হয়ে গেছে, তো আমরা 2 দিয়ে ভাগ করে দিলেই সেটা পেয়ে যাব ন্যূনতম ডিস্টেন্সটা 17.4 মিটার। তো শ্রোতা ও প্রতিফলকের মধ্যে যেটা ন্যূনতম দূরত্ব হতে হবে সেটা এই বেগ ধরলে 300 মানে 48 মিটার পার সেকেন্ড বেগটা ধরলে 17.4 মিটার দূরে থাকতে হবে।
এবার দেখো যেটা 23 নম্বরের প্রশ্ন, যে মানুষ 1 সেকেন্ডে কয়টির বেশির উচ্চারণ করতে পারে না। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে 5টি, মানে 5টির সব বেশি আর কি উচ্চারণ, পদাংশ 5টির বেশি পদ 1 সেকেন্ডে উচ্চারণ করতে পারবে না। তো দেখো এই যে এটা, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের, যে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত, আমাদের শব্দের বেগটা এটা ধরে নিয়ে আর কি। তো দেখো আমরা জানি যে 1 সেকেন্ডের শব্দটা যায় হচ্ছে 348 মিটার। তো এটাকে আমরা বের করতে হবে 1/5 সেকেন্ড, কারণ একমাত্রিক শব্দ হচ্ছে 5টার বেশি উচ্চারণ, যেহেতু 5টার মধ্যে একটা শব্দের উচ্চারণ, মানে 1/5 সেকেন্ডে যায় হচ্ছে কত, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই না। তো আমরা এটা গুণ করে পেলাম হচ্ছে 69.6 মিটার। এবার দেখো যেটা একমাত্রিকের জন্য ন্যূনতম দূরত্ব, এটা তো দুবার কভার করে, তাই না। আগের এটা দেখালাম যে এটা যায় আবার ফিরে আসে, তারপর না প্রতিধ্বনি শুনতে পাবো এখানে। তো এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, তো যেটা আসবে সেটা হচ্ছে দেখো 34.8 মিটার। তো এটা হলো একমাত্রিকের জন্য। আর দ্বিমাত্রিকের জন্য হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। এখানে বসালে আমরা সেই দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্বটা পেয়ে যাব। তারপরে ত্রিমাত্রিকের জন্য এই যে ডিস্টেন্সটা পেলাম সেটাকে হচ্ছে 3 দিয়ে গুণ করে দিতে হবে, যেটা হবে সেটাই অ্যান্সার, মিটার, ঠিক আছে। এবার দেখো যে শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ। তো শব্দের প্রতিধ্বনি যেখানে যেখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য। তো সমুদ্রের গভীরতা নির্ণয়ের যে সূত্রটা সেটা আর কি লিখে রেখেছি, কি হয় দেখো, h+v/2 √t2² - t1 এবার দেখো যেটা বলা আছে যে এইচটা কি। তো এখানে এইচ যেটা হচ্ছে সেটা জলতল থেকে উৎসের গভীরতাটা, ঠিক আছে। ভি হচ্ছে জলে শব্দের বেগ, টি হচ্ছে সময়, এখানে দুটাই সময়, ঠিক আছে। অঙ্ক করার সময় এগুলো সব আলোচনা হবে। এবার দেখো যে 26 নম্বরে প্রশ্ন আছে যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয়ের সূত্রটা। তো এটা উচ্চতা সমান সমান হয়ে যাচ্ছে t/2 √v² - u²। টি হচ্ছে প্রতিধ্বনি শোনার সময়, আর ভি হচ্ছে বায়ুতে শব্দের বেগ, ইউ হচ্ছে এরোপ্লেনের বেগ। এবার দেখো যে টপিকটা সেটা হচ্ছে অনুরণন। তো 27 নম্বরের প্রশ্নটা যে অনুরণন কি, তো আমরা পড়ছি এটা সম্বন্ধে যে মূল শব্দ থেমে যাওয়ার পরেও ওই শব্দের রেশ কিছু সময় ধরে বজায় থাকে, মানে কোনো একটা কারণে বা কোনো বিশেষ উপায়ে যদি মূল শব্দের রেশ, মূল শব্দটা যাওয়ার পরেও আমাদের মস্তিষ্কে বজায় থাকে, সেটাকে আমরা শব্দের অনুরণন বলি। যেরকম বড় হল ঘরে যে আওয়াজগুলো হয়, ঠিক আছে, কিছুক্ষণ আওয়াজ করার পরেও সেটা গিম গিম করে, মানে আওয়াজ হয় গম গম করে ঘরটা, বড় হল ঘরে, ঠিক আছে। তো এটাকে হচ্ছে অনুরণন বলা হয়। এবার 28 নম্বরের প্রশ্ন যে শব্দ কী ধরনের তরঙ্গ। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, আর কখনো কখনো অনুদৈর্ঘ্য তরঙ্গ বললেও হবে। এবার দেখো যে শব্দের কম্পাঙ্ক। তো শব্দের কম্পাঙ্ক আমরা বেসিক্যালি দেখো 3টা ভাগে ভাগ করেছি এখানে। 20 হার্জের নিচের শব্দ, 20 কিলো হার্জের উপরের শব্দ, আর হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলো হার্জের মধ্যে শব্দ। তো 20 হার্জের থেকে যেসব শব্দের আর কি কম্পাঙ্ক কম হয়, 20 হার্জের থেকে কম, তাদের সেই সব শব্দগুলোকে বলা হয় শব্দেতর শব্দ। আর 20 হার্জ থেকে 20 কিলো হার্জের মধ্যে থাকলে সেটাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। আর কোনো শব্দের কম্পাঙ্ক যদি 20,000-এর বেশি হয় তাহলে সেটাকে বলা হয় শব্দতর শব্দ, ঠিক আছে। তো এই যে শ্রুতিগোচর শব্দটা আছে, এটা হচ্ছে আমরা কেবল শুনতে পাই। এর থেকে কম আওয়াজ হলে আমরা সেই আওয়াজটা শুনতে পাবো না, আবার 20 কিলো হার্জের বেশি জোরে সাউন্ড হলো সেটা আমরা শুনতে পাবো না। এবার হচ্ছে 29 নম্বরের প্রশ্নটা দেখো যে শব্দেতর শব্দ কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম হলে, যে এখানেও আলোচনা করেছি, হ্যাঁ, তাকে হচ্ছে শব্দেতর শব্দ বলে। এবার হচ্ছে শব্দতর শব্দ কি। তো এটা বলা আছে যে শব্দের কম্পাঙ্ক 20 কিলো হার্জের বেশি হলে তাকে শব্দতর শব্দ বলে। মানুষের শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা, ঠিক আছে, এই যে এখানেই সব আলোচনা হয়েছে। তারপর কি প্রশ্নগুলো কীরকম আসতে পারে লিখে দিচ্ছি। তো মানুষের শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ।
এবার 32 নম্বরের প্রশ্নটা দেখো যে শব্দতর তরঙ্গের ব্যবহারিক প্রয়োগ লেখো। তো এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে রোগের জীবাণু ধ্বংস করতে, ময়লা জামা কাপড় পরিষ্কার করতে, ডুবোজাহাজের অবস্থান নির্ণয় করতে, আর মাছের ঝাঁক নির্ণয় করতে হচ্ছে ব্যবহার করা হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।